আমার ছাত্রী অবনীকে পড়াতে গিয়ে দেখলাম তার আম্মু একটা ছেলের সাথেই অন্তরঙ্গ হয়ে বসে আছে। আমি তাদের দুজনকে দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে নিলাম। আমাকে দেখে তারা নিজেরাও নিজেদেরকে গুছিয়ে নিল। আসলে মানুষের আসল চেহারা বোঝা যায় না। অবনীর মাঝে এরকম একটা খারাপ কাজ করতে পারে এটা কখনো আমার ভাবনায় আসেনি। তবে চাহিদার প্রয়োজনে মানুষ অনেক জঘন্য কাজও করে থাকে। নিজের থেকে বয়সের অনেক ছোট ছেলের সাথেও মানুষ প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারে, সেটা আমি আজ বুঝলাম। আমি কিছুই বলার আগেই অবনীর মা আমাকে বলল, অবনী তো এখনও স্কুল থেকে ফেরেনি, আর আজ তুমি এতই আগেই পড়াতে আসবে বললে না তো? তখন আমি বললাম, আজ মাসের শেষ তারিখ, তাই একটু আগেই পড়াতে এসেছি, টাকাটাও দরকার ছিল। তখন অবনীর মা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। কিছুক্ষণ পর অবনীর মা এসে আমার হাতে 10,000 টাকা দিয়ে বলল, ও হচ্ছে আমার খালাতো ভাই সুজন। অবনীকে ওর কথা বলার দরকার নেই, তোমাকে অগ্রিম মাসের টাকাটাও দিয়ে দিলাম। তোমার নাকি টাকার সমস্যা বলেছিলে, আজকে পড়াতে হবে না, তুমি বরং কালকে এসো, টাকাটা নিয়ে আমি চলে আসি। অবনীকে পড়ার আজ 6 মাস হতে চলল। সত্যি বলতে অবনীকে আমি টাকার জন্য পড়াই। অবনী বাবার টাকা পয়সা কোনো অভাব নেই, তার বাবা বিদেশে থাকে, তাই আমাকে মাস শেষে 5,000 টাকা দিতে কোনো সমস্যা হয় না। 10,000 টাকা পেয়ে সেখান থেকেই মাকে 4,000 টাকা দিলাম, আর বোনকে 1,000 টাকা দিলাম। বাকিগুলো আমার প্রয়োজনে কাজে লাগবে রেখে দিলাম। মাকে দেওয়ার একটা আমার প্রথম কোনো উপহার। আমি এর আগে কখনো মাকে টাকা দেইনি। টাকা দেওয়ার পর মায়ের চোখে যেই আনন্দটা দেখেছিলাম, সেটার কাছে পৃথিবীর সব আনন্দই তুচ্ছ। 1,000 টাকা পেয়ে আমার বোন খুশি হবে ভাবেনি, কিন্তু তখন টাকা পেয়ে সে আমাকে খুশিতেই জড়িয়ে ধরে ভাইয়া বলল। তখন মনে হলো, এমন বোনের জন্য জীবনে কিছু করতে না পারলেও জীবনের কাছে ঋণী থেকেই যাব। পরের দিন অবনীকে পড়াতে গিয়ে দেখলাম অবনী খুব সুন্দর করে সেজেছে। আকাশি রঙের শাড়িতে মেয়েটাকে অন্য দিনের চেয়েও আজ একটু বেশি সুন্দর লাগছে। তাই পড়ানোর সময় তার দিক থেকেই কেন জানি চোখ সরাতে পারছিলাম না। আমার এমন অবস্থা দেখি অবনী বলল, স্যার, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? নিজের ছাত্রীর মুখে এমন প্রশ্ন শুনেই কিছুটা আনইজি ফিল করলাম। তারপরেও ধমক সরেই বললাম, এসব কি প্রশ্ন? আমার গার্লফ্রেন্ড দিয়ে তুমি কি করবে? বাচ্চাদের এসব জানতে হয় না, তুমি পড়াশোনা মনোযোগ দাও। তখন অবনী বলল, কে পিচ্ছি, দেখেন আমি কত বড় হয়ে গেছি, আর ক্লাস 9-এ পড়ার একটা মেয়েকে বাচ্চা বলে মোটেও উচিত না। আমার এক বান্ধবীর বিয়ে হয়েছে, বাচ্চার মাও হয়ে গেছে, আর আপনি আমাকে বাচ্চা বললেন। অবনীর কথা ঠিক, অবনীকে আজ মোটেও বাচ্চা বাচ্চা লাগছে না, বরং মনে হচ্ছেই শাড়ি পরতেই ছোট মেয়েদেরকেও অনেক বড় মনে হয়। অবনীকে আজ বড়দের মতোই মনে হচ্ছে। আমি অবনীর কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পারলাম না। অবনী আবার জিজ্ঞেস করলো, স্যার, আপনি কিন্তু বললেন না আপনার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? তখন বাধ্য হয়ে বললাম, ছিল এক সময়, তবে এখন নেই। এবার খুশি তুমি? তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছো? তখন অবনী চোখের মুখে অনেক আনন্দ দেখতে পেলাম। আমার গার্লফ্রেন্ড নেই শুনে অবনী এতটা খুশি হলো কেন বুঝতে পারলাম না। প্রায় 6 মাস পর হঠাৎ করেই জানতে পারলাম অবনীর মা প্রেগনেন্ট। এমন অবস্থায় সব জায়গায় জানাজানি হয়ে গেল। যেহেতু অবনীর বাসায় আমি বাদে আর কোনো ছেলে যাওয়া আশা করতো না, তাই সবাই আমার দিকেই আঙ্গুল তুলতে লাগলো, আমাকে সন্দেহ করতে লাগলো। অবনীর মা যখন আমাকে দোষ দিল, তখন আমার মরে যেতে ইচ্ছে করলো। অবনীর মা নিজেকে বাঁচানোর জন্য আমার নামে যে এত বড় একটা মিথ্যে কথা বলবে আমি কখনো কল্পনাও করিনি। আমার এই গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অবনীর সামনেই সেদিন কি লজ্জাটা না পেয়েছিলাম। কোনো অপরাধ না করেও আমি অবনীর চোখের দিকে তাকাতে পারিনি। অবনী অনেক ঘৃণা নিয়ে আমার দিকে তাকিয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলল, স্যার, আপনি চাইলে তো আমি আপনাকে সব সুখ দিতে পারতাম, আপনাকে আমি ভালোবাসতাম, আর আপনি কিনা আমার মায়ের সাথে এটা করলেন। আপনার প্রতি যে রেসপেক্ট ছিল সেটা আপনি রাখেননি। আপনি কখনো একজন শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না।
কথাগুলা বলেই অবনী আমাকে ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকেই বের করে দেয়। আমিও চলে আসি। এলাকার সবাই জেনে গিয়েছে বিষয়টা, তাই লজ্জায় কারো সামনেই যেতে পারতাম না। বাসায়ও চুপচাপ থাকতাম। মা বাবা বোন কেউ আমার সাথে আগের মতো কথা বলে না। আমার জীবনটা যেন একাকিত্ব এক নরকেই পরিণত হলো। ঠিক এমন সময় আমার নরকীয় জীবনটাকে আরও বিষাক্ত করেই তুলতে ফোন দিল আমার প্রাক্তন মিলির সাথে আমার 2 বছরের সম্পর্ক ছিল। হঠাৎ করে একদিন প্রচণ্ড রাগারাগি হলো দুজনের মাঝে। সেদিন ব্রেকআপ করলাম আমরা। তারপর আমি আর তাকে কোনোদিন ফোন দেইনি, কারণ আমি আমার ইগোর সাথে কখনো আপোষ করতে চাই না। সেও কখনো ফোন দেয়নি। আজ এতদিন পর কেন ফোন দিল সেটার কারণ খুঁজতে গেলাম না। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকেই ভেসে আসলো চিরপরিচিত সেই কণ্ঠস্বর, তোমার সাথে বিচ্ছেদ হওয়া ভালো হয়েছে। এমন একটা খারাপ কাজ করবে কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম এতদিন পর ফোন দিয়ে তুমি জানতে চাইবে আমি কেমন আছি, কিন্তু তা না করেই কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছ। এটা বলার জন্যই কি ফোন দিয়েছো? সেটা বললাম প্রয়োজন মনে হয়নি, কারণ তুমি ভালো আছো সেজন্যে হয়তো নিজের থেকে বয়সে অনেক বড় একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক জড়াতে পেরেছ। ভালো না থাকতে মানুষের এমন কাজ করতে পারে বলল। আর সবাই না হয় আমার সম্পর্কে জানে না তাই এমনটা বলছে। তুমি কিন্তু তো আমার সম্পর্কে সব জানো, আমাকে চেনো আমি কেমন মানুষ, তারপরেও এমনটা বললে। তোমার সাথে তো 2 বছর রিলেশন করেছি, কখনো তো একটা চুমো খেতে চাইনি তোমাকে। তুমি বলো তোমার সাথে যদি আমি ফিজিক্যালি রিলেশন করতে চাইতাম তাহলে কি তুমি না করতে পারতে? আমার তো মনে হয় না তুমি না করতে। যেখানে তোমার মতো মেয়ের সাথে এমনটা করিনি সেখানে আমার থেকে বয়সে বড় একটা মহিলার সাথে এটা করব কি করে ভাবলে তুমি? ঠিক এমন সময় বাবা আমার রুমে এসে পড়ায় আমি ফোনটা কেটে দিলাম। দীর্ঘ 2 মাস পর আমার রুমে কেউ আসলো না, আমার সাথে কেউ কথাও বলল না। আমার তো ভালো লাগার কথা, খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হতে পারলাম না, বরং বাবার কথাগুলো শুনে চোখের পানিটাও অনেক কষ্টেই ধরে রাখতে পারলাম না। বাবা যখন বলল কয়েকদিন পর তোর বোনকে দেখতে আসবে, আমি চাই না তোর কারণে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাক। তুই 1 বছরের জন্য এই বাড়ি থেকে চলে যা। সবাই জানবে তোকে আমরা তেজ্যপুত্র করেছি, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 1 বছর যদি কিছু করতে না পারিস, তাহলে নিজের বেঁচে থাকার মতো অবস্থা তৈরি করতে না পারিস, তাহলে চলে আসিস। তখন তোর বোনের বিয়ে হয়ে যাবে, তাই আর কোনো সমস্যা হবে না। তখন আমি চাইবো না তুই আর কখনো এই বাড়িতে ফিরে আস। তোর কারণে আমি আমার মান সম্মান সব হারিয়েছি। কাজটা করার আগে তোর ভাবা উচিত ছিল তোর সাথে তোর পরিবারের মান সম্মানটাও মিশে আছে। যাই হোক, তোর মাকে আমি এখনো কথাটা বলিনি, তুই চলে যাওয়ার পরেই বলবো। আজ রাতেই চলে যাবি। তোর মা কিংবা বোনের সাথে দেখা করার দরকার নেই, টাকা লাগলে বল দিয়ে দেব। আমি কিছুই বলতে পারলাম না। আমি জীবনের কোনোদিনও চিন্তা করিনি আমার বাবা আমার প্রতি এত কঠোর হবেন। কখনো কাঁদতে কাঁদতে শুধু বললাম না কোনো টাকা লাগবে না। আমি লক্ষ্য করলাম আমার কান্না বেশি, কণ্ঠটাও বাবার ভিতরটাও নাড়া দিতে পারলো না। বাবা আমার রুমে এসে থেকে চলে গেল। ফোনের দিকে তাকিয়ে দেখলাম 21 বার ফোন দিছে মিলি, এখন দিয়ে যাচ্ছে। তার ফোনটা ধরতে ইচ্ছে করছিল না, কারণ সব কিছুই গোছালো করতে হবে আজকে। বাবা আমাকে চলে যেতে বলেছিল, জানি না কোথায় যাব। যাওয়ার মতো তেমন কোনো জায়গাও নেই, তবে যেতে তো হবেই। পৃথিবীটা তো অনেক বড়, কোথাও না কোথাও তো জায়গা হবে। কখনো ভাবিনি খুব কাছের মানুষ এগুলা সব সময় দূরে চলে যাবে। আমার বুঝ হওয়ার পর থেকে বাবা আমার সাথে কখনো এতটা কঠোর নিয়ে কথা বলেনি। আজ এত বছর পর কেন জানি না মনে হচ্ছে আমি সন্তান হিসাবে ব্যর্থ। যে সন্তানের কারণে বাবা মায়ের চোখে জল আসে, সেই সন্তানের মতো হতভাগ্য
হয়তো পৃথিবীতে আর দ্বিতীয় জন নেই। আমার ভিতরটা পুরো যাচ্ছিল, মনে হচ্ছিল এই যন্ত্রণা থেকে মৃত্যুর অনেক ভালো, কিন্তু আমি মরতে চাই না, জবাব দিতে চাই এসব মানুষের যাদের কারণে আজ আমি নিঃস্ব। আমার আপন মানুষগুলো আমাকে দূরে ঠেলে দিয়েছে, তাদেরকে জবাব দেওয়ার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। আমার কাছে টাকা পয়সা যেমন ছিল না, বাসা থেকে বের হওয়ার আগে খুব ভয় কাজ করেছিল, কোথায় যাব, কি খাবো, কি করব, এরকম হাজারো চিন্তা সে মাথার ভিতরে নাড়াচাড়া করতেছে। মাঝে বাসা বাঁধতে লাগলো। এতদিন তো থাকা খাওয়ার নিয়ে কোনো চিন্তা করতে হতো না, সারাদিন যাই করি না কেন দিন শেষে মায়ের হাতের খাবারটা পেতাম আর আমি চিন্তাহীন